আপনাদের স্বাগত জানাচ্ছি এখন চারদিকে। আপনারা জানেন বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। শুরুতেই বাংলাদেশ ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের অবসর প্রসঙ্গ। ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজ থেকে দেয়া এক পোস্টের মাধ্যমে অবসরের বিষয়টি নিশ্চিত করেন মুশফিক। ফেসবুক পোস্টে মুশফিক ক্রিকেট ক্যারিয়ারের সব অর্জনের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া দেশের ক্রিকেটে নিজের শতভাগ উজাড় করে দেওয়ার কথাও বলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। তবে শেষ কিছু সপ্তাহে খুব চ্যালেঞ্জিং সময় পার করছেন লিখে মুশি তার ১৯ বছরের ক্রিকেট ক্যারিয়ারের জন্য পরিবার বন্ধুদের ধন্যবাদ জানান। ওয়ানডে ক্যারিয়ারে এখনও পর্যন্ত ২৭৪টি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। এর মধ্যে রয়েছে ৯টি সেঞ্চুরি ও ৪৯টি অর্ধশত রানের ইনিংস। এর আগে ২০২২ সালে টি-20 থেকেও অবসর নেন মুশি। এখন শুধু টেস্ট ক্রিকেটেই বাংলাদেশের জার্সিতে দেখা যাবে মিস্টার ডিপেন্ডেবলকে। এবার অন্য প্রসঙ্গ। বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের যেসব ঘটনা ঘটেছে তার বিচার ও তদন্ত প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে এ সংক্রান্ত তথ্য অনুসন্ধান ও প্রতিবেদন উপস্থাপনের সময় কথা বলেন তিনি। আন্দোলনের সময় আহতদের সাথে সাক্ষাতের বিষয় উল্লেখ করে ভলকার তুর্ক বলেন, এদের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান কর্তব্য। প্রয়োজনে আন্তর্জাতিক সংগঠন বর্তমান সরকারের পাশে দাঁড়াবে বলেও অঙ্গীকার করেন তিনি। এছাড়া বাংলাদেশের অপরাধ আদালতে যে মামলাগুলো চলছে সেখানে ন্যায় প্রতিষ্ঠার অনুরোধ জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। এ সময় অন্তর্বর্তী সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধি দলের পাশাপাশি উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। Of course, accountability is absolutely key, and we have seen it in so many other situations. Efforts have indeed begun. There are many cases lodged, including before Bangladesh's Domestic International Crimes Tribunal. Of course, it's always important to ensure that they fulfill due process guarantees, fair trial guarantees. গত ১৫ বছরের গুম খুন সহ জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার কাজে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন দুই কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিচ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিভিন্ন রকম অপপ্রচার রোধে সহযোগিতারও কথা জানিয়েছেন তারা। বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন তারা। তাদের সঙ্গে বৈঠক শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জুলাই গণহত্যা ও বিগত আওয়ামী লীগ সরকারের গুম খুন নিয়ে দীর্ঘদিন সোচ্চার ছিলেন তারা। ন্যায় বিচারের জন্য তারা পরামর্শ দেবেন। এদিকে গেল বছরের ৫ আগস্ট গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় ওসি আশরাফুল ইসলাম সহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে ১৫ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাইব্যুনাল। কনস্টেবল আকরামকে জিজ্ঞাসাবাদের জন্য ১১ মার্চ একদিনের জন্য সময় দেওয়া হয়েছে। বাইরের কারো বক্তব্য নিয়ে ট্রাইব্যুনালে অতিরিক্ত চাপ না দেওয়ার আহ্বান জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, তাড়াহুড়ো করে বিচার কাজকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। কোনো রাজনীতিবিদের বক্তব্যের প্রভাব ট্রাইব্যুনালে পড়ছে না। জন ড্যানি লুইজ ওনারা এসেছিলেন আমাদের সাথে এই ট্রাইব্যুনালের বিচারের ব্যাপারে জানার জন্য। বাংলাদেশে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে বিশেষ করে সেই ব্যাপারে, এবং পেছনে ১৫ বছরে যে সমস্ত গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে তারা আগের থেকেই এই থিঙ্ক ট্যাঙ্কটি তারা বক্তব্য দিয়ে এসেছে। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান, এবং সেই ব্যাপারে তাদের দিক থেকে যে সমস্ত পরামর্শের প্রয়োজন সেগুলো তারা দিয়েছেন। এবং তারা চান যে, তারা বলেছেন আমরা কারো পক্ষে না, আমরা সবসময় চাই মানুষের যে ন্যায় বিচার প্রাপ্তির অধিকার সেটা নিশ্চিত হোক। মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি হতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
আন্তর্জাতিক আইন অনুসারে ভারত তাকে ফেরত দেবে বলেও আশা করেন তিনি। স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকার প্রধান কথা বলেছেন আয়নাঘর, জুলাই আন্দোলনে হতাহতদের ন্যায় বিচার, রোহিঙ্গা সংকট সহ নানা ইস্যুতে। There's no doubt about that because all the evidences are here. But she's not physically present in Bangladesh. So the question is, can we make her present in Bangladesh? That depends on India and also international law guiding all this system, how it works. So we'll be already asked India to hand over Hasina to Bangladesh to face the trial. We are trying. We cannot guarantee because we are a short-lived government. শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে গোলটেবিল বৈঠক শেষে তিনি বলেন, যে সরকারই আসুক শেখ হাসিনার বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। বেলা 12টায় রাজধানীর বনানীতে একটি আলোচনা সভা শেষে আমির খসরু আরও বলেন, যেসব বিষয় ঐক্যমত্যে পৌঁছানো যাবে না তা জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত। নির্বাচিত সরকার ছাড়া নিত্যপণ্যের দাম ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো অন্তর্বর্তী সরকারের পক্ষে সমাধান করা অসম্ভব বলেও মন্তব্য করেন তিনি। এর আগে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশন আলোচনা দেশের সব শিল্প প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ মুক্ত রাখতে সরকারের প্রতি দাবি জানান তিনি। এছাড়া জাহাজ শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। নিত্যপণ্যের দাম বলেন, আইন শৃঙ্খলা বলেন, বিভিন্ন সমস্যা যেটা প্রতিদিন আপনারা বলছেন এটা বেড়েই চলছে এবং এটা প্রতিনিয়ত রিপোর্ট হচ্ছে। এটা তো আমি সত্যি কথা বলতে কি ব্যক্তিগতভাবে এরকম একটি অনির্বাচিত সরকারের পক্ষে এটার ট্যাকেল করা খুবই ডিফিকাল্ট। এখানে এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আপনাকে জনগণের সমর্থন নিয়ে আপনাকে একটা দল ক্ষমতায় থাকতে হবে। বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশের শ্রমিকদের জন্য বীমা ও স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। আগামী 10 থেকে 20 মার্চ জেনেভায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সংস্থার 353তম অধিবেশনের আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, সবকিছু ইতিবাচকভাবে করতে হবে, কোনো অজুহাত দেয়া চলবে না। বর্তমান বাজার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, জিনিসপত্রের দাম আগের বছরের চেয়ে বাড়েনি, তবে আরও কমানোর চেষ্টা করছে সরকার। বুধবার দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা বলেন অর্থ উপদেষ্টা। সার্বিকভাবে অর্থনীতি একেবারে খুব খারাপ হিসেবে না, একটা হয়েছে যে ব্যবসা বাণিজ্যতে কিছু মন্ত্রণালয় থেকে সোর্স অফ ইনকাম যেটা আমরা বলি সেটা কিছুটা হিসেবে, কিন্তু একেবারে একদম ধ্বংসের পথে চলে গেছে, পড়ে যাওয়ার পথে আমরা মোটামুটি উদ্ধার করে নিয়ে আসছি। আর সেকেন্ড হলো নূতন এমপ্লয়মেন্ট জেনারেশনটা একটু কম হচ্ছে, যেটা আমরা এখানে বলছি ইমিডিয়েটলি ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রেস এগুলো যে করে, আর ব্যবসা বাণিজ্যটা আমরা চেষ্টা করছি। তবে কিছুটা লোকের কিছুটা কষ্ট হচ্ছে সেটা আমি স্বীকার করি। তবে প্রাইসের ব্যাপারে যে কষ্ট থাকে এটা মেইনলি হচ্ছে আয়ের সংস্থানটা ব্যাপার, নতুন করে আয় পানা বা যতটুকু বাজেট আছে সেটা ওদের টান পড়ছে, সেটা আমরা স্বীকার করি। চট্টগ্রামে ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দেয়া হলেও তা মানছেন না ব্যবসায়ীরা। গতকাল বিশেষ টাস্ক ফোর্সের সভায় খুচরায় খোলা সয়াবিন তেলের দাম সর্বোচ্চ 160 টাকা নির্ধারণ করে দেয়া হলেও বিক্রি হচ্ছে 185 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, জেলা প্রশাসনের বেঁধে দেয়া দাম সম্পর্কে জানেন না তারা। এমনকি বর্তমানে বাজারে বিক্রি হওয়া তেল আগের কেনা হওয়ায় নতুন দামে বিক্রিও সম্ভব নয়। যদি টাস্ক ফোর্স নির্ধারিত দামে তেল কিনতে পারেন সেক্ষেত্রে খুচরা পর্যায়ে বেঁধে দেয়া দাম কার্যকর করা সম্ভব বলছেন ব্যবসায়ীরা। অন্যদিকে খুচরা বাজারগুলোতে বোতলজাত সয়াবিন তেল নেই বললেই চলে। এমন সংকটে বেশিরভাগ দোকানেই বোতলজাত তেল বিক্রি হচ্ছে বাড়তি দামে। খুচরা বিক্রেতারা বলছেন, প্রায় সব কোম্পানি তেলের সঙ্গে একই কোম্পানির চাল, সরিষার তেল, চা পাতা কিনতে বাধ্য করছেন।
আমাদের কিনা আছে 184 টাকা ডিও কিনা, আমরা তো ডিও হিসেবে কিনি আর কি। 184 টাকা কেজি পড়ে আর কি, বোতল পাওয়া যাচ্ছে না। কোনো কোম্পানি আমাদের দেয় না। আমরা খোলা তেলে বিক্রি করি, বোতল ই করে আমরা আসলে আমার বোতল আমাদের নাই, বোতল জাত নাই, আমরা খোলা বিক্রি করবো। মিল যদি ওই রেটে দিবে তাহলে আমরা 1-2 টাকা লাভে বিক্রি করতে পারবো, খরচ বাদ দিয়ে 1-2 টাকা লাভে বিক্রি করতে পারবো। আর মিল যদি ভেবে যদি না দেয় আমরা কীভাবে বিক্রি করবো? অতিরিক্ত দামে তেল বিক্রির বিষয়ে কোনো অজুহাত মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বুধবার বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়ি বাজার পরিদর্শন করে এ কথা বলেন তিনি। দ্রুত দাম নিয়ন্ত্রণে না এলে কঠোরভাবে আইনের প্রয়োগ করা হবে। যতদিন আমাদের এই যে রেট আমরা বলেছি, এই রেট তারা আজকে আমরা দেখছি যে সেটা তারা মানছে। এটা যতক্ষণ এটা 100% ইমপ্লিমেন্ট না হবে আমাদের এই অভিযান চলতে থাকবে। মুখ বুজে থাকার সময় এখন নয়। যেটা আমরা বলে দিয়েছি সেটাই কার্যকর করতে হবে এবং জনগণকে সেটা প্রতিবাদ করতে হবে যদি এর থেকে বেশি টাকা নেওয়া হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবিতে প্রায় 4.5 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন কর্মকর্তা কর্মচারীরা। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে, পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আওয়ামী লীগ সরকারের আমলে শেয়ার বাজারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে মঙ্গলবার বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ জারি করেন সংস্থাটির চেয়ারম্যান। সেই সাথে অনিয়মের সাথে যুক্ত থাকা কর্মকর্তা কর্মচারীদের শোকজ করেছে বর্তমান কমিশন। এতে বিএসইসির কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এই প্রেক্ষিতে বুধবার বেলা 12টার দিকে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের ঘেরাও করে বিক্ষোভ করে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। আগামী 2025-26 অর্থ বছরে বাতিল হতে যাচ্ছে আরও কিছু কর সুবিধা। সেই সাথে নতুন করে করের আওতায় আসবে কিছু ব্যবসা। বুধবার প্রাক বাজেট আলোচনায় এমনটি ইঙ্গিত দিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। এনবিআরের চেয়ারম্যান বলেন, এত বছর ধরে শুধু কর সুবিধা নিয়ে কাজ করে আসছে অনেক ব্যবসা। তারা শুধু সময় শেষ হলে সুবিধার জন্য আরও সময় বাড়ানোর আবেদন করে, কিন্তু কর দিতে চায় না। অথচ প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেলে তাদের কর দেয়া উচিত। তাই আগামীতে রাজস্ব বাড়াতে যারা এতদিন কর সুবিধা নিয়ে আসছে তাদের এই সুযোগ ধীরে ধীরে তুলে দেয়া হবে, যা আসন্ন বাজেটে অনেকটা চোখে পড়বে। তিনি আরও বলেন, ব্যবসায়ীরা সবসময় শুধু কর সুবিধা বা ছাড় চায়, কিন্তু নতুন করে কর দেওয়ার কথা বলে না। যদিও আগামী বাজেটে জাতীয়ভাবে বেশ কিছু জায়গায় কর ছাড় করা হবে, সেক্ষেত্রে নতুন করে কিছু জায়গায় কর আহরণ বাড়ানো হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। বেশ কিছু জায়গায় আমরা বললাম ক্যাশ পেমেন্ট করলে আমরা খরচ অ্যালাউ করবো না, এগুলো কিন্তু নিয়ে আসছি। আবার এগুলো ওয়াইড করতে গেলে আলটিমেটলি যেটা হয়, যেমন যদি বড়দেরকে এত বেশি অ্যাডভান্টেজ দেওয়া হয় তখন তো ছোট ছোট ব্যবসায়ীরা সব মারা পড়বে। ছোট ছোট ব্যবসায়ী যদি মারা পড়ে তাহলে আপনার মানে এসএমই খাত যাবে কোথায়? এত এত এমপ্লয়মেন্ট হবে কোথেকে? দেখা যাবে যে সকল ব্যবসা ওই বড় বড় সুপার স্টোরে চলে আসবে। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিআর আবরার। বুধবার সকালে 11টার দিকে বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। সিআর আবরার শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এতদিন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। ওয়াহিদুদ্দিন মাহমুদ এখন থেকে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা বেড়ে দাঁড়ালো 23 জনে। এদিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন থেকে
শপথ গ্রহণ করে সরাসরি মন্ত্রণালয়ে যান নতুন শিক্ষা উপদেষ্টা। এ সময় মন্ত্রণালয় থেকে আয়োজন করা হয়েছে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান। পরে গণমাধ্যমে কথা বলেন সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেন, নানা চ্যালেঞ্জের মধ্যে চলতে হচ্ছে মন্ত্রণালয়কে। আগামী 10 মার্চের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ সম্পন্ন হবে বলেও জানান তিনি। জানান, এই বছরের ঈদুল আজহা থেকে বেসরকারি শিক্ষকদের চিকিৎসা ও উৎসব ভাতা দেয়া হবে। এরপরই বক্তব্য দেন নতুন দায়িত্ব নেয়া উপদেষ্টা অধ্যাপক CR আবরার। শিক্ষার্থীরা যেন দেশে থেকেই আয় ও বিশ্ব নেতৃত্ব দিতে পারে সেই কাজ শুরু করবেন বলে জানান তিনি। বক্তব্য শেষে বিদায়ী উপদেষ্টাকে ফুল দিয়ে অভিবাদন ও নয়া উপদেষ্টাকে স্বাগত জানায় মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক উৎকর্ষে সহায়ক, এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়। আমি বলেছিলাম ফেব্রুয়ারি শেষ পর্যন্ত, কিন্তু হয়তো মার্চের 10 তারিখে পর্যন্ত সব জায়গায় যাবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মঈনুদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়ব। তাদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, শেখ মঈনুদ্দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ফয়েজ আহমদ তৈয়ব ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। বিশেষ সহকারী থাকাকালীন তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বেতন ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় রয়েছে খোদ প্রধান উপদেষ্টার হাতে। আর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। নতুন দুজনকে নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মোট 5 জন। আইন শৃঙ্খলা রক্ষা ও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার কথা বলে ছররা গুলি ব্যবহার নিষিদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধা ও বিশিষ্ট জনেরা। বুধবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে সকল প্রাণের নিরাপত্তা বা স্বপ্রাণ সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বলেন, কোনো অস্ত্রই নাগরিকের জন্য নিরাপদ নয়, সকল অস্ত্রই প্রাণনাশী। তাই ছররা গুলি নিষিদ্ধের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার নামে পুলিশের কাছে যে প্রাণনাশী অস্ত্র দেয়া হয়েছে তা নিষিদ্ধ করে বিকল্প ব্যবস্থা করা উচিত বলে মনে করেন বক্তারা। পাশাপাশি যার নির্দেশে জুলাই অভ্যুত্থানে ছররা গুলি সহ মরণঘাতী অস্ত্র দিয়ে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সেই শেখ হাসিনার বিচার দাবি করেন তারা। $23 কোটি টাকার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পে দুর্নীতি হয়েছে কিনা খতিয়ে দেখতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অভিযান চালিয়েছে দুদক। বুধবার দুদকের 3 সদস্যের প্রতিনিধি দল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এ অভিযান পরিচালনা করেন। 3 সদস্যের দলটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহারের রুমে প্রবেশ করেন। এ সময় দেখতে চান প্রকল্পের কাগজপত্র। পর্যায়ক্রমে সবই আসবে হয়তো, মানে আমরা তো অভিযোগটা কেবল শুরু হয়েছে, আরও অভিযোগ যখন আসবে সুনির্দিষ্টভাবে অভিযোগ আসবে, এবং ইনফ্যাক্ট আমরা যে কাগজগুলো সংগ্রহ করলাম এগুলো থেকেও আমরা হয়তো কিছু পাবো, তখন আরও বিস্তারিত জানতে পারবো। আপাতত একটা নির্দিষ্ট প্রকল্প নিয়ে কাজ হচ্ছে, যদি দেখি এই প্রকল্পে অনিয়ম হয়েছে তাহলে এই সংশ্লিষ্ট অন্যান্য যে প্রকল্পগুলো হয়েছে সেগুলো হয়তো খতিয়ে দেখা হবে। এইচটি ইমামের ছেলের প্রাক্তন স্ত্রীর বাসায় তল্লাশির নামে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার 3 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাত 11টার দিকে গুলশান 2-এর 81 নম্বর সড়কের কনকর্ড কটেজের দিকে মিছিল নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা নামে একদল মানুষ। মুহূর্তেই বাড়ির প্রধান ফটক ভেঙে প্রবেশ করেন তারা। এরপর 5 তলার ফ্ল্যাটে প্রবেশ করে আলমারি, ওয়ার্ড্রব
গুলশান থানার একটি মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ি, মিরপুর, লালবাগ থানার একাধিক মামলায় আনিসুল হক, শাহজাহান খান সহ 12 জনকে নতুন গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার সকালে তাদের প্রত্যেককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা শুনানি করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে তাদের সরাসরি জড়িত থাকার অভিযোগ তুলে নতুন করে গ্রেফতার দেখানোর যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। যে আসামিরা আজকে তাদেরকে আনা হচ্ছে, এই আসামিরা অনেকেই সরাসরি অংশগ্রহণ করেছে এবং অনেকে তারা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল, হাসিনাকে সহযোগিতা করেছিল। অতএব এই প্রত্যেকটি মামলায় তারা আসামি হবে এবং তার অপরাধমূলক ষড়যন্ত্রের কারণে তারা আসামি হবে এবং তাদের প্রত্যেকটি মামলা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা যখনই এইসব মামলাগুলোতে তাদের বিষয়গুলি তাদের জড়িত থাকার বিষয়গুলি পাওয়া যায় তখনই তাদেরকে এই তাদেরকে সোনারেজ করা হয় এবং তাদেরকে আদালতে নিয়ে আসা হয়। রাজধানীর গাবতলীতে বেড়ি বাঁধ থেকে বিজিবি মার্কেট পর্যন্ত ইট, বালু ও পাথরের আড়ত সহ আশপাশের অবৈধ দখল উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুধবার সকালে গাবতলী বেড়ি বাঁধ হতে বিজিবি মার্কেট পর্যন্ত ইট, বালু ও পাথরের গদি সহ আশপাশের 30টিরও বেশি আড়ত, দোকানপাট, রেস্তোরাঁ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বিনা নোটিশে তাদের স্থাপনা ধ্বংস করা হয়েছে। এ সময় তারা সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। তবে অভিযান পরিচালনাকারী সংস্থা ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, অনেক বছর ধরে অবৈধ ইজারাদারদের কাছ থেকে ভাড়া নিয়ে ব্যবসা করছিলেন স্থানীয়রা। বিনা নোটিশে উচ্ছেদ অভিযান চালানোর প্রসঙ্গে তিনি বলেন, অবৈধ দখলদারদের নোটিশ দেওয়ার আইনি বাধ্যবাধকতা নেই। এ সময় 7 দিনের সময় দিয়ে অভিযান স্থগিতের ঘোষণা দেয় সিটি কর্পোরেশন। মানিকগঞ্জে নানা অনিয়মের দায়ে 2 সবজি বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা সহকারী কমিশনার রিক্তা খাতুনের নেতৃত্বে শহরের পৌরবাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের মূল রসিদ সংরক্ষণ না করার দায়ে 2 সবজি বিক্রেতাকে 500 টাকা করে জরিমানা করা হয়। এ সময় বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়। এখন চারদিকে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। আবারও ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। সিলেটের শাহপরান এলাকায় আধিপত্য বিস্তারের জেরে 5 গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে 20 জন আহত হয়েছেন। বুধবার রাত 9টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ ঘটে। বিকেল 5টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের শুরু হয়। স্থানীয়রা জানান, শাহপরান এলাকার দাসপাড়া, বালুটিকর, বংশীধর, চকগ্রাম ও হালুয়ার পাড় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে প্রায় 1 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফেসবুক পোস্টে কটূক্তিকারী ছাত্রলীগ নেতাকে আটক করেছে নেত্রকোনা জেলা পুলিশ। বুধবার সকালে নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়। পুলিশ জানায়, আটক সুপ্ত সাহা অনিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগে 2023 সালে সহসভাপতি ছিলেন। বিভিন্ন সময়ে সে ফেসবুক পোস্টের কমেন্টে কটূক্তি করে মহানবীকে অবমাননা করে বলে অভিযোগ রয়েছে। গত 28 ফেব্রুয়ারি শহরের বড়বাজার এলাকায় খেলাফত আন্দোলনের উদ্যোগে কটূক্তিকারীকে গ্রেফতারের দাবি জানানো হয়। এ ঘটনায় খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত গাজী আব্দুর রহিম বাদী হয়ে মামলা দায়ের করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সে একটু কটূক্তি করে একটা কমেন্টস করে,
তার পরিপ্রেক্ষিতে আপনারা অবগত আছেন যে তার পরিপ্রেক্ষিতে অনেকে ধর্মীয় বিষয় নিয়ে মানে ধর্মপ্রাণ মুসল্লিরা এটা নিয়ে পরবর্তীতে করছে এবং 28 তারিখ শুক্রবারেও একটা বড় রকমের গণজমায়েত হয়েছে তাকে অ্যারেস্ট করার জন্য এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। তো এই সংক্রান্তে আমরা অনেকজন এই কয়েকদিন ধরে চেষ্টা করতেছিলাম তাকে অ্যারেস্ট করার জন্য এবং আইনগত প্রক্রিয়া আনার জন্য। তো আজকে সকাল 11টার সময় আমরা ঢাকা বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করতে সক্ষম হই। সুপ্ত সহ অনেককে আমরা আজকে আটক করছি ঢাকা বাস স্ট্যান্ড থেকে এবং এই সংক্রান্তে আইনগত প্রক্রিয়া অলরেডি প্রক্রিয়াধীন। বান্দরবানে অভিযান চালিয়ে মিয়ানমারের 20 নাগরিককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার রাতে আলীকদম বাস টার্মিনাল এলাকায় একটি বাস থেকে তাদের আটক করা হয়। আলীকদম ব্যাটালিয়ন 57 অভিযানটি পরিচালনা করে, তবে আটক কারো নাম ঠিকানা পাওয়া যায়নি। যাচাই বাছাই শেষে মঙ্গলবার রাতেই তাদের উপজেলার পৌয়া মোহরি সীমান্ত দিয়ে মিয়ানমারে পুশব্যাক করা হয় বলে জানান বিজিবির লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মেহেদি। সাভারে মোটরসাইকেল চোর চক্রের প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে একথা জানান সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিনুর কবির। গ্রেফতার করা মোটরসাইকেল চোর চক্রের প্রধানের নাম আব্দুল কবির। পুলিশ জানায় 3 মার্চ বিকেলে সাভারের সিটি সেন্টারের সামনে থেকে একটি 115 সিসি মোটরসাইকেল চুরি করেন কবির। পরে এই ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হলে কুমিল্লা জেলার দাউদকান্দিতে অভিযান চালিয়ে মোটরসাইকেল সহ চক্রের প্রধানকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়। নরসিংদীতে জুয়ার টাকা সংগ্রহ করতে নিজের সহকর্মীকে হত্যা করা 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। পুলিশ জানায় হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বিল্লাল মিয়া ওরফে রনি দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলায় আসক্ত ছিলেন। এর ফলে এক পর্যায়ে ঋণগ্রস্ত হওয়ায় তার বন্ধু ফরহাদকে নিয়ে পরিকল্পনা করে টাকা সংগ্রহের। পরিকল্পনা অনুযায়ী তাদেরই সহকর্মী এরশাদকে টার্গেট করে তারা। পরিকল্পনা অনুযায়ী গত 11 ফেব্রুয়ারি সন্ধ্যায় ভিকটিম এরশাদ মিয়া কর্মস্থলে যাবার পথে নাগরিয়াকান্দি এলাকায় পৌঁছলে পূর্ব থেকে ওঁত পেতে থাকা রনি ও ফরহাদ তাকে পার্শ্ববর্তী বালুর মাঠে নিয়ে সাইকেল ও মোবাইল ছিনিয়ে নিয়ে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করেন। পরে নরসিংদী সদর থানায় ভিকটিমের বড় ভাই মামলা দায়ের করলে ঘটনা তদন্ত করে রনি ও ফরহাদকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় 2 অপরাধী দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করেন। ইটভাটায় অভিযান, জরিমানা ও ভাঙচুর বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ধামরাই উপজেলা শাখা। দুপুরে ধামরাই উপজেলা চত্বরে মানববন্ধন করা হয়। এতে ধামরাই উপজেলার বিভিন্ন ইটভাটা মালিকরা অংশ নেন। এ সময় ইটভাটার বিরুদ্ধে করা ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও ভাঙচুর বন্ধের দাবি জানানো হয়। পরে উপজেলা প্রশাসনের কাছে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 22তম চা নিলামে বিক্রি হয়নি কোনো চা, যেখানে উপস্থিত হননি কোনো ক্রেতা। বুধবার সকালে শ্রীমঙ্গলের অস্থায়ী চা নিলাম কেন্দ্র খান টাওয়ারে শুরু হয় চা নিলাম, যেখানে ওঠানো হয় 3টি ব্রোকার্স হাউজের 1,01,711 কেজি চা। তবে কোনো ক্রেতা না থাকায় 10 মিনিটে শেষ হয়ে যায় সব কার্যক্রম। এদিকে কমেছে চায়ের গুণগত মানও। এর আগে 21তম নিলামে ওঠে 1,22,253 কেজি চা। সেখান থেকে বিক্রি হয় 3টি ব্রোকার্স হাউজের 33,888 কেজি চা, আর অবিকৃত ছিল 88,365 কেজি চা। ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন সাংবাদিকদের জন্য 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার সকাল 10:30টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউস মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।
ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। জেলায় কর্মরত 30 জন টেলিভিশন সাংবাদিক ও 5 জন চিত্র সাংবাদিক এতে অংশ নেয়। প্রশিক্ষণ কর্মশালায় টেলিভিশন সাংবাদিকতার নানা দিক সম্পর্কে আলোচনা করা হয়। যুক্তরাষ্ট্রের পণ্যে অন্যায্যভাবে শুল্ক আরোপের অভিযোগ তুলে আগামী 2 এপ্রিল থেকে ভারতীয় পণ্যে পাল্টা শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে ট্রাম্প আরও বলেন, এমন অনেক দেশ আছে যারা বিগত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের পণ্যে চড়া শুল্ক আরোপ করে আসছে। এ সময় ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, মেক্সিকো ও কানাডার পাশাপাশি ভারতের নামও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। অভিযোগ করেন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গাড়ির ওপর ভারত 100%-এরও বেশি শুল্ক চাপিয়ে রেখেছে। ফলে পাল্টা শুল্ক আরোপ করে এসব রাষ্ট্রকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। নবনিযুক্ত প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন, চীন, ভারত সহ এমন আরও কয়েকটি দেশের পণ্যের ওপর আগামী এপ্রিল থেকে বসতে যাচ্ছে পাল্টা শুল্ক। Thank you very much. And to my fellow, our spirit is back, our pride is back. প্রায় 2300 কোটি মার্কিন ডলারের বিনিময়ে পানামা খালের দুই পাশের বন্দর কিনে নিচ্ছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ সংস্থা ব্ল্যাক রক। 1990 সাল থেকে বন্দরগুলো পরিচালনা করে আসছে হংকংয়ের মালিকানাধীন প্রতিষ্ঠান সিকে হাচিসন। খালের দুই পাশের বালবোয়া ও ক্রিস্টোবাল বন্দর পরিচালনার অধিকার নিয়ে সম্প্রতি ইউরোপের তদন্তের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। এছাড়া যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই প্রতিষ্ঠানের মাধ্যমে পানামা খাল নিয়ন্ত্রণ করছে চীন। এই সম্মিলিত চাপের মুখে বন্দরের মালিকানা বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে হংকংয়ের ধনকুবের লি কা-শিং। এদিকে মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের চুক্তিতে অসাংবিধানিক বলে তার নিরীক্ষার পরিকল্পনা করছে পানামা। তবে সিকে হাচিসন জানায়, এই চুক্তির পেছনে রাজনৈতিক কোনো কারণ নেই, তবে এই চুক্তিটিকে যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত জয় হিসেবে দেখছেন অনেকে। টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ও টেক্সাস অঙ্গরাজ্যের বেশ কিছু এলাকা। ওকলাহোমার অ্যাডা শহরে টর্নেডোর আঘাতের ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি। প্রবল বাতাসে উপড়ে গেছে বহু গাছপালা। 4 মিনিট স্থায়ী হওয়া ঝড়টির গতিবেগ ছিল ঘন্টায় 160 কিলোমিটার। এরপর সেটি সীমান্তবর্তী টেক্সাস অঙ্গরাজ্যের দিকে অগ্রসর হয়ে সেখানেও তাণ্ডব চালায়। টেক্সাসের লুইসভিলে একটি গুদামের ছাদ উড়িয়ে নিয়ে গেছে, ধ্বংসস্তূপের পরিণত করেছে পুরো এলাকা। মুষলধারে বৃষ্টির পর তীব্র বন্যার কবলে পড়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। 3 মিটার পানির নিচে তলিয়ে গেছে রাজধানী ও সংলগ্ন এলাকা। সোমবার থেকে বন্যায় অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পানিতে ডুবে গেছে 1000-এর বেশি ঘরবাড়ি এবং অনেক যানবাহন। গৃহহীন কয়েক হাজার মানুষ। আরও 1 সপ্তাহ নগরীতে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ। প্রতি মৌসুমেই বন্যা হয় 3 কোটি মানুষের বসতি জাকার্তায়। অন্যদিকে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে সাইক্লোন আলফ্রেড আঘাত হানবে বলে সতর্কতা জারি করা হয়েছে। ঝুঁকিতে কুইন্সল্যান্ড থেকে শুরু করে নিউ সাউথ ওয়েলস পর্যন্ত 500 কিলোমিটারে বেশি এলাকায় কোটি বাসিন্দা। বৃহস্পতিবার ঘন্টায় 150 কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে ঝড়টি। ঝড়ের প্রভাবে কিছু অঞ্চলে 800 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আভাসও রয়েছে। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় আলফ্রেড। গত 50 বছরের মধ্যে সেখানে কোনো সাইক্লোনের দেখা না মেলায় এটিকে বিরল ঘূর্ণিঝড় হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় আলফ্রেড বৃহস্পতি কিংবা শুক্রবার ভোরের দিকে কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের দক্ষিণে উপকূল অতিক্রম করার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাব মোকাবিলায় নেওয়া হচ্ছে প্রস্তুতি। পানিতে তলিয়ে যেতে পারে এমন অঞ্চল থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
শক্তিশালী এই ঝড়টির প্রভাবে ঘন্টায় 155 কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে, যার কারণে দেশটির কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসের 500 কিলোমিটার উপকূলীয় এলাকা জুড়ে এটির প্রভাব পড়ার শঙ্কা করা হচ্ছে। কিছু জায়গায় 800 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া দেশটির অফিস। চিপ ডিজাইনে ব্লু প্রিন্টের জন্য আর্ম হোল্ডিংসকে $250 মিলিয়ন দেবে মালয়েশিয়া সরকার। বুধবার যুক্তরাজ্যের প্রতিষ্ঠানটির সঙ্গে 10 বছরের চুক্তি শেষে বিষয়টি নিশ্চিত করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে উত্থানের লক্ষ্যে নিজস্ব চিপ তৈরি করার পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নিল দেশটির সরকার। এগোচ্ছে নিজস্ব গ্রাফিক্স প্রসেসিং ইউনিট চিপ তৈরি করার পরিকল্পনায়। এই চুক্তির আওতায় মালয়েশিয়ায় 10,000 প্রকৌশলীর প্রশিক্ষণও অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া সেমিকন্ডাক্টর শিল্পে মালয়েশিয়ার কয়েক দশকের অভিজ্ঞতার কারণে চুক্তিটি সাফল্যের মুখ দেখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আর্ম হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা রেনে হাস। Capture this momentous occasion, I can invite our photo thumbs up together. Show it to the camera in 3, 1, 2, and thank you, Dr. Sri, for your unwavering commitment. এখন চারদিকে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। আবারও ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। গাজীপুরের কোনাবাড়িতে আগুনে পুড়ে গেছে 10টি ঝুট গুদাম। আগুন নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? শুভ সকাল, রাত ঠিক 9:30টার দিকে কিন্তু এই কোনাবাড়ি আমবাগ এলাকায় একটি ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং সেটি ঝুটের যেহেতু গুদামে আগুনের সূত্রপাতটি ঘটে, যে কারণে সেটি তাৎক্ষণিক কিন্তু আশপাশের যে আরো 10টি ঝুট গুদাম রয়েছে সেগুলোতে ছড়িয়ে পড়ে এবং এই ঝুট গুদাম ছাড়াও কিন্তু আশপাশে বেশ কয়েকটি দোকান ছিল এবং 3টি কারখানা ছিল যেখানে ছোট বাচ্চাদের যে গেঞ্জি বানানো হতো সেই 3টি কারখানাও পড়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় 10টি ঝুট গুদাম, 3টি দোকান এবং 3টি ছোট কারখানা এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা ফায়ার সার্ভিসের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তারা বলছেন যে 9:43 তারা আগুন লাগার সংবাদ পান। প্রথমে কোনাবাড়ি যে মডার্ন যে ফায়ার সার্ভিসটি রয়েছে সেখান থেকে 2টি ইউনিট এখানে অগ্নি নির্বাপন কাজে যোগ দেয়। পরবর্তীতে আরো 2টি ইউনিট ভোগড়া থেকে আনা হয়। মোট 4টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় 11:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং এই মুহূর্তে এখানে অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা, অর্থাৎ আগুনের যেখানে আগুন এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই জায়গাগুলোতে চিহ্নিত করে তারা অগ্নি নির্বাপন করছেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি জানানো হয়েছে যে কোনাবাড়ি আমবাগ এলাকাটিতে অনেক ঝুট গুদাম রয়েছে এবং এখানে কয়েকদিন পরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই অগ্নিকাণ্ডের মূল কারণ হিসেবে তারা বলছেন যে এখানে যে গুদামগুলো রয়েছে সেগুলো আসলে কাঁচা গুদাম। তো তাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যেন এই গুদামগুলোকে যেন পাকা কোনো জায়গার মধ্যে যেন গুদাম স্থাপন করা হয় এবং এই গুদামগুলোতে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। পাশাপাশি এখানে আগুন লাগলে আশপাশ থেকে কিন্তু পানির কোনো ব্যবস্থা থাকে না, যে কারণে অগ্নি নির্বাপন করতে বেশ সময় লেগে যায় এবং ক্ষতির পরিমাণও কিন্তু বেড়ে যায় এবং আজকেও সেটি ঘটেছে। এখান থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরের একটি খাল থেকে কিন্তু পানির পাম্পের মাধ্যমে কিন্তু এই পানি সরবরাহ করা হয়েছে, যার কারণে কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং আশপাশে যে বাসাবাড়িগুলো রয়েছে সেখানে আগুন ছড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা ছিল এবং আতঙ্কিত হয়ে অনেকেই আমরা দেখেছি যে বাসাবাড়ি থেকে বের হয়ে চলে গিয়েছিলেন। তবে এখন যেহেতু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এবং যে কারণে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের মধ্যে থেকেও কিন্তু আতঙ্কটি কাটছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে এবং তারা বলছে যে কি কারণে আগুন লেগেছে সেটি তদন্তের পরই জানা যাবে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু এখানে নিরূপণ করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। তবে এখানকার স্থানীয় ব্যবসায়ীরা বলছেন যে 10টি গুদাম, 3টি কারখানা এবং 3টি দোকান মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গাজীপুর থেকে অগ্নি দুর্ঘটনার সবশেষ তথ্য। শুভ।
গাজীপুর থেকে অগ্নি দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ইফতেখার রায়হান। 2 বছর ধরে বোলিংয়ে উন্নতি করার জন্য কাজ করছেন খালেদ আহমেদ। বিপিএলে তার উন্নতির ছাপও রেখেছেন, তবে এরপরও সন্তুষ্ট নন তিনি। বিপিএলে সতীর্থ হিসেবে হাসান মাহমুদ ও কোচ হিসেবে তালহা জুবায়েরকে পেয়ে খুশি খালেদ। লাস্ট 2 বছর থেকে আমি কাজ করতেছি কেমনে ভালো করা যায়, অন অ্যান্ড অফ হইতেছিল বা হইতেছিল না, বাট এইবার আমি চেষ্টা করছি যাতে পুরোটা যাতে আমার ভিতরে যা আছে আমি ইনশাল্লাহ দিয়ে চেষ্টা করি, দেখি হয় কিনা। আলহামদুলিল্লাহ আমি এখনও স্যাটিসফাইড না, বাট শুরু হয়েছে আর কি, হবে ইনশাল্লাহ সামনে আরও বেশি। হাসান আমার অনেক ক্লোজ, অনেক দিন ধরেই আমার সাথে অনেক খেলাধুলা থেকে শুরু করে আমাদের সাথে সবসময় কন্টিনিউ কথা হয়, বোলিং নিয়ে কথা হয়, অন্যান্য বিষয় নিয়ে কথা হয়। আমার পার্টনার হিসেবে পাওয়াটা অনেক ভাগ্যের আর কি, আমার কাছে খুব ভালো লাগে। 3-4 জন কোচের মধ্যে উনি একজন আছে বোলিং কোচের মধ্যে, তো আমার কাছে ফিল হয় না, আমি ওনার সাথে টাইগার্সেও কাজ করছি, এইচপিতেও কাজ করছি, উনি আমাকে চিনে, আমি ওনাকে চিনি, আমার কি দরকার উনি বুঝে, আমি বললে উনি আমার কথা শুনে। তো ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হারের পরপরই সতীর্থদের অবসরের ঘোষণার কথা জানান স্মিথ। 35 বছর বয়সী স্মিথ জানান 2027 বিশ্বকাপে তিনি অস্ট্রেলিয়া দলের সাথে থাকছেন না, যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে দলের অধিনায়কত্ব করেছেন তিনি। ক্যারিয়ারের পুরো সময় উপভোগ করেছেন স্মিথ। বিশ্বকাপ জেতা তার ক্যারিয়ারের সেরা অর্জন বলে মানেন তিনি। ওয়ানডে থেকে অবসর নিলেও টেস্ট ও টি20 খেলা চালিয়ে যাবেন। অস্ট্রেলিয়ার হয়ে 170 ওয়ানডেতে করেছেন 5800 রান, সর্বোচ্চ ইনিংস 164 রানের, করেছেন 12টি সেঞ্চুরি ও 35টি অর্ধশতক। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে সৌদি আরবে গেল বাংলাদেশের ফুটবল দল। হেড কোচ হাভিয়ের ক্যাবরেরা ঘোষিত স্কোয়াডের সবাই অবশ্য সেখানে যেতে পারেননি। 30 ফুটবলারের মধ্যে 27 জন গিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে। ভিসা জটিলতায় এখনও রওনা হতে পারেননি ডিফেন্ডার রহমত মিয়া। 10 মার্চ দলের সঙ্গে যোগ দেবেন ফাহমিদুল, আর 17 জানুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে হামজা চৌধুরীর। বাংলাদেশ দল সৌদিতে ক্যাম্প করবে 12 দিন, তারপর দেশে ফিরে 2-3 দিন ক্যাম্প করতে পারে তারা। 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরু বাংলাদেশের। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।